নমস্কার। শুরু করছি আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সন্তান। শুরু করছি আজকের গল্প সন্তান। পশুর দেহের মধ্যেও একটা বন্য রূপশ্রী আছে, কিন্তু গোবিন্দ প্রকৃতির বিকৃত মনোবিলাসের সৃষ্টি। বিষের নেশায় আত্মহারা প্রকৃতি জর্জর মন লইয়া কম্পিত হস্তে গোবিন্দকে গঠন করিয়াছিল। গোবিন্দ যখন মাতৃগর্ভে, সেই সময় তাহার পাগল মা বিষ খাইয়াছিল। বহু কষ্টে জননী এবং গর্ভস্থ ভ্রূণ দুই কোনরূপে রক্ষা পাইল বটে, কিন্তু বিষ ভ্রূণের দেহের উপর তাহার ক্রূর সর্পিল গতিভঙ্গির স্থায়ী দাগ রাখিয়া গেল। গোবিন্দের মাথাটা দেহের সহিত অশোভন রূপে মোটা, কদাকার নাক, অদ্ভুত চিবুক। দেখিলে মনে হয় লোকটা অহরহ কোনো দারুণ যন্ত্রণায় পীড়িত। অসীম সহিষ্ণুতায় মুখ চোখ বিকৃত করিয়া সে যন্ত্রণা নীরবে সহ্য করিয়া আছে। কোমর হইতে বুক পর্যন্ত কিন্তু বেশ সহজ সরল। হাত দুইটি দেহের অনুপাতে ছোট এবং সর্পিল ভঙ্গিতে কাঁধ হইতে আঙুলের প্রান্ত পর্যন্ত বাঁকা। সকলের চেয়ে কুৎসিত গঠন তাহার পায়ের। কোমর হইতে হাঁটু পর্যন্ত বাঁকা, আবার হাঁটু হইতে গোড়ালি পর্যন্ত বাঁকা। গোড়ালি হইতে পায়ের পাতার গড়নও তাই। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কে যেন নির্মম ভাবে মোচড় দিয়া বাঁকাইয়া দিয়াছে। ইহার উপরেও একটি পা অপর পাটির চেয়ে আধ হাত খাটো। বড় পাখানিতে ভর দিয়ে দাঁড়াইলে কোমরে 4 আঙুল খাঁজ পড়ে এবং সে প্রায় 4 আঙুল উঁচু হইয়া উঠে। তাহার পরই খাটো পাখানি ফেলিলে সঙ্গে সঙ্গে সে 4 আঙুল খাটো হইয়া যায়। ছেলের দল পিছন হইতে ঠাট্টা করে, ঢেঁকিসো, ওই দেখো ঢেঁকিসো, অর্থাৎ ঠিক যেন ঢেঁকিতে ধান ভানিতেছে। গোবিন্দ তাহাদের দিকে ফিরিয়ে দাঁড়াইয়া পরম কৌতুকে হাসে। স্থানটাই যদি বয়স্ক কেহ না থাকে, তবে বার কত খোঁড়াইয়া নাচিয়াও দেয়। রাগ বড় তার নাই। এমনই বিকৃত কুৎসিত দেহের মধ্যে সাধারণত মন তাহার অতি প্রশান্ত, শিশুর মতো। কিন্তু বিরল হইলেও অকস্মাৎ একদিন সে এমন উগ্র হইয়া উঠে যে সে তখন অতি বর্বর নিষ্ঠুর পশু ছাড়া অন্য কিছু নয়। বাল্যের কথা বাদ দিয়া এই যৌবনেই বহুদিন, বোধহয় বৎসর 3 পূর্বেও সে একদিন এমনই উগ্র হইয়া উঠিয়াছিল। কোথা হইতে বিভৎস মূর্তি একটা বৃদ্ধা ভিখারিণী আসিয়া তাহার গমন ভঙ্গি দেখিয়া পিক করিয়া হাসিয়াছিল। মুহূর্তে গোবিন্দের সে কি অদ্ভুত পরিবর্তন! সে উন্মত্তের মতো ওই খোঁড়া পায়েই অত্যন্ত দ্রুত আসিয়া বৃদ্ধার গলা চাপিয়া ধরিল। মুখে তাহার ক্রুদ্ধ পশুর মতো ভাষাহীন চিৎকার। সেই চিৎকারে পাড়া প্রতিবেশী আসিয়া বহু কষ্টেই বৃদ্ধাকে তাহার কবল মুক্ত করিল। গোবিন্দের এই বিকৃত বাঁকা হাতে অসাধারণ শক্তি, লোহার বেড়ির মতোই তাহা দৃঢ়। বৃদ্ধা চেতনা হারাইয়াছিল, মরে নাই। গোবিন্দের ক্রুদ্ধ চিৎকার তখনও থামে নাই। সে সেদিন সমস্ত দিন চিৎকার করিয়া তবে শান্ত হইয়াছিল। সে বুড়ি সেই যে পলাইয়াছে, আর কখনো এ গ্রামে ফিরিয়া আসে নাই। তারপর এই 3 বৎসরের মধ্যে গোবিন্দের সে মূর্তিও আর কেহ দেখে নাই।
শান্ত নিরীহ গোবিন্দ আপনার ঘরখানির পরিচর্যা করে, উঠানে কয়টা ফুলের গাছ সেগুলির যত্ন করে। জীবন্ত সঙ্গীর মধ্যে দুইটি হৃষ্টপুষ্ট বলদ, তাহাদের সঙ্গে কথা কয়। কয় বিঘা জমি তাহার আছে, সেই জমি হইতেই তাহার চলিয়া যায়। চাষের কাজে গোবিন্দ অদ্বিতীয়, তাহার মতো পরিশ্রম করিতে হয়তো 2-10 জন পারে, কিন্তু এত পরিশ্রম কেহ করে না। গোবিন্দের একটি মানুষের সংসার সচ্ছল অবস্থাতেই চলিয়া যায়। সংসারে গোবিন্দ অবশ্য একা নয়। বাল্য বয়সেই মা বাপ তাহার বিবাহ দিয়াছিল। নগদ 100 টাকা মূল্য দিয়া 6 বৎসরের একটি কালো মেয়ে। কিন্তু সে মেয়ে যখন বড় হইল, তখন সে তারস্বরে গোবিন্দের ঘর করিতে অস্বীকার করিল। বহুবার মেয়েটির বাম্মা সাধ্য সাধনা করিয়া তাহাকে এখানে দিয়া গিয়েছে, কিন্তু 2-4 দিন পরেই সে সুযোগ পাইলেই পলাইয়া গিয়াছে। গোবিন্দ তাহাতে বিশেষ ক্ষুণ্ণ হয় নাই। নিজে কুৎসিত হইলেও ওই কালো কুৎসিত মেয়েটাকে সে দেখিতে পারে না। একা সংসারে সে বেশ জীবন কাটাইয়া চলিয়াছিল, কিন্তু সহসা একদিন তাহার মনের মধ্যে একটা বিপর্যয় ঘটিয়া গেল। তাহারই প্রতিবেশীর বড় ছেলে বিবাহ করিয়া ঘরে আনিল একটি সুন্দরী মেয়ে। গোবিন্দের মন এমনি একটি ঘর আলো করা বধূর জন্য চঞ্চল হইয়া উঠিল। মনের সে চঞ্চলতা তাহার কিছুতেই শান্ত হইল না। অবশেষে একদিন নরহরি পালের কাছে গিয়া সসংকোচে গোপনে তাহার মনের কথা বলিয়া বসিল। আপনি ব্যবস্থা একটা করে দেন। নরহরি পালের ওই পেশা, এবং ঘটকালিতে সে সিদ্ধহস্ত। এ অঞ্চলের বৈবাহিক কুটুম্বিতার 60% তাহার হাতে গড়া। নরহরি বলে, নিকি রাখবার উপায় নাই ভাই, নইলে দেখতে শিব মন্দিরে যেমন লেখা থাকে, অমুকের শিব মন্দির অমুক সনের অমুক তারিখে প্রতিষ্ঠে, আর অমুক চন্দ মিস্ত্রি কিতস্য। নেকে রাখবার হলে বেবাক বউ বেটির কপালেই নেকা থাকত, নরহরি পালস্য সম্বন্ধ কিতস্য। অন্য লোক হইলে গোবিন্দর প্রস্তাবে তাহার মুখের দিকে চাহিয়া নিশ্চয় হাসিয়া ফেলিত, কিন্তু নরহরি হাসিল না, গম্ভীরভাবে বলিল, তার আর ভাবনা কি, কিন্তু খরচ করতে হবে। গোবিন্দ বলিল, তা আমি করব, গরু দুটো বেচলে কিছু হবে, আর যা হোক কিছু করে। এবার নরহরি হাসিয়া বলিল, ওতে হবে না, অন্তত 300 টাকা চাই। 300? গোবিন্দের চোখ দুইটা বিস্ফারিত হইয়া গেল। নরহরি বলিল, আয়নায় মুখটুক দেখিস না নাকি? দেখিস না? রহস্যের ইঙ্গিতটুকু গোবিন্দ বুঝিল। সে লজ্জিত ভাবে বলিল, তবে আগে টাকারই ব্যবস্থা করি। নরহরি হাসিয়া বলিল, হ্যাঁ তাই কর। গোবিন্দ মাটিতে একটা খোলার কুচি দিয়া দাগ টানিতে টানিতে বলিল, বলি ঘরটর করবে তো না? নরহরি হাহা করিয়া হাসিয়া বলিল, তুই মরদ না মেয়ে রে? বলি খোঁটে নাই ঘরে? তারপর কিন্তু অত্যন্ত গম্ভীর ভাবে বলিল, অতি সদ্বংশের সুন্দরী মেয়ে এনে দেব,
সাবিত্রীর পালা তো শুনলি সেদিন। বংশতেই সব হয় গোবিন্দ। গোবিন্দ আর কথা বাড়াইল না, সে উঠিয়া আসিল। কয়দিনের মধ্যেই সে গরু দুইটি বেচিয়া ফেলিবে। সে কিন্তু মন চায় না। অবশেষে সে স্থির করিল সে চাকরি করিবে। হিসাব করিল, মাসে 3 টাকা বেতন হইলে বৎসরে 36 টাকা। তাছাড়া উপরি সেও কি 14 টাকা হইবে না? তাহার উপর নিজের জমির ধান, তাহাতেও অনেক হইবে। গরু বেচা 80 টাকা পোস্ট অফিসে রাখিয়া দিয়া জমি ভাগে বিলি করিয়া সে চাকরির সন্ধানে বাহির হইয়া পড়িল। 3 বৎসর পরে একদা তাহাকে স্থানীয় জমিদার লক্ষ্মীবাবুর বাড়িতে দেখা গেল। লক্ষ্মীবাবুর বাড়িতে তখন একটা বিপর্যয় চলিতেছে। 3 মাসের মধ্যে 5টি টাইফয়েড কেস। অবশ্য সবগুলি রোগ মুক্তির পথেই এখন চলিয়াছে, তবুও কাজের ঝঞ্ঝাট সমানই আছে। বাড়িতে 3টি চাকর ছিল, তাহাদের 2টি পলাতক। না বলিয়াই তাহারা পলাইয়া গিয়াছে। পাড়াপড়শির নিকট বলিয়া গিয়াছে, জীবন তো আমাদেরও আছে নাকি? লক্ষ্মীবাবু ব্যাকুল হইয়া চাকরের সন্ধান করিতেছিলেন। এই সময়ই গোবিন্দ আসিয়া হাজির হইল। স্তম্ভিত বিস্ময়ে তাহার কদাকার দেহের দিকে চাহিয়া থাকিয়া কিছুক্ষণ পর লক্ষ্মীবাবু বলিলেন, কোথায় বাড়ি তোমার? এক মুখ হাসিয়া গোবিন্দ বলিল, আজ্ঞে আপনাদের পেজা আমি। বাড়ি আমার কলগ্রাম। কলগা? ও, তা কাজ টাজ পারবে তুমি? আজ্ঞে বহাল করে দেখেন, যদি না পারি তবে জবাব দেবেন। আর মাইনে? মাইনে কি নেবে? গোবিন্দ বলিল, আজ্ঞে বেতন কাজ দেখে দেবেন। আপনারা আমাদের দেবতা, জমিদার, বেতনের কথা কি আমি বলতে পারি? একান্ত নিরুপায়ের মধ্যে নিতান্ত অকিঞ্চিৎকর উপায় হিসেবেই তাহাকে গ্রহণ করা হইল। গোবিন্দ বহাল হইয়া গেল। গিন্নি লক্ষ্মীবাবুকে বলিলেন, তোমার কি আক্কেল দিন দিন বাড়ছে নাকি? ওই সং আবার রাখে নাকি কেউ? লক্ষ্মীবাবু বলিলেন, হাতের কাছে পেলাম তাই। হাতের কাছে পেলাম? হাতের কাছে যা পাবে ভূত প্রেত পেলেই রাখতে হবে? রোগীর ঘরে ও ঢুকলে রোগী চমকে উঠবে যে। গিন্নির কথা শুনে লক্ষ্মীবাবু বলিলেন, রোগীর ঘরে ওর ঢোকবার দরকার কি? ও বাইরের কাজ করুক, জল তোলা, বাসন মাজা এইসব করুক। হ্যাঁ, ওই খোঁড়ায় আবার জল তুলতে পারে। সেই মুহূর্তেই গোবিন্দ 2 কাঁধের উপর 2টা ঘড়া বসাইয়া খোঁড়াইতে খোঁড়াইতে বাড়িতে প্রবেশ করিল। কর্তাগিন্নি 2 জনেই দৃষ্টি বিস্ফারিত করিয়া পরস্পরের মুখের দিকে চাহিলেন। অনেকক্ষণ পর গিন্নি বলিলেন, মানুষ না দৈত্যী? কর্তা বলিলেন, আশ্চর্য শক্তি লোকটার তো। ও বাপরে! কর্তা চলিয়া যাইতেই বাড়ির অপর 2টি বধূ, মেজ বউ ছোট বউ আসিয়া গিন্নি অর্থাৎ বড় বউয়ের নিকট দাঁড়াইল। ছোট বউ বলিল, মেজদি তো বড্ড ভয় পেয়েছেন বর্দি। কেন? বিবর্ণ মুখী মেজ বউ বলিল,
ওকে রাখবেন নাকি দিদি? রাত্রে কিন্তু ওকে দেখলে আমার ভয় করবে, বলে দিচ্ছি। ছোট বউ মুখে কাপড় দিয়া হাসিতেছিল। বড় বউ বলিলেন, মরণ আর কি, মানুষ দেখে আবার ভয় করে মানুষের? এই সময় লক্ষ্মীবাবুর ছোট বোন বিনা পানি আপনার শিশুটিকে কোলে করিয়া খিড়কি পথে বাড়িতে প্রবেশ করিল। সকলকে একত্রে জটলা করিতে দেখিয়া সে উদ্বিগ্ন হইয়াই বলিল, কি হলো বৌদি? সুন্দরী মেয়ে বিনা, কিন্তু তাহার কোলের শিশুটির রূপের তুলনা নাই। অপরূপ সুন্দর শিশু, দেব শিশুর মতো। বড় বউ হাসিয়া বলিল, এই আরেকজন এলেন। সকলের হাসি দেখিয়া বিনা আশ্বস্ত হইয়া কাছে আসিয়া দাঁড়াইয়া অজ্ঞাত কৌতুকে হাসিয়া বলিল, কি কি হয়েছে? ছোট বউটি খাঁটি বাঙালি ঘরের কৌতুক পরায়ণা বধূ। সে বলিল, আজ ভাই একজন চাকর বহাল করলেন বড়ঠাকুর, ঠিক আমাদের ঠাকুর জামাইয়ের মতো দেখতে। বড় বউ সাদরে ননদের ছেলেটিকে কোলে টানিয়া লইয়া বলিল, মানিক, তোমার বাবা এসেছে, অবিকল তোমার বাবা। বিনা লজ্জিত হাসি মুখেও কোপ প্রকাশ করিয়া বলিল, যা, কি সব যাতা বলো ভাই তোমরা, না ভালো হবে না বলছি। ওই দেখো, ছোট বউ আঙুল বাড়াইয়া দেখাইয়া দিল। গোবিন্দ দ্বিতীয়বার তখন জল পরিপূর্ণ ঘড়া দুইটি কাঁধে করিয়া বাড়িতে প্রবেশ করিতেছে। বিনা সভয় বিস্ময়ে বলিয়া উঠিল, ওরে বাপরে! ছোট বউ প্রশ্ন করিল, ঠিক মানিকের বাপের মতো দেখতে নয়? বিনা এবার পরিহাসের কৌতুকে হাসিয়া ভাঙিয়া পড়িল। তাহার সে হাসি আর থামিতে চায় না। মানিক বাবা শব্দ শুনিয়া কেবলই বলিতেছিল, বাবা বাবা। ছোট বউ বলিল, ওই দেখ মানিক। মানিক কি বলছে? মানিক কি বলছে? বিনা সক্রোধে বলিয়া উঠিল, এই দেখো ছোট বৌদি, ভালো হবে না বলছি। হ্যাঁ, ভালো হবে না। আসুন খোকা বাবু, কোলে করে বেরিয়ে নিয়ে আসি খোকা বাবু। গোবিন্দ আসিয়া তাহার দুইটি বাঁকা কুৎসিত হাত প্রসারিত করিয়া দাঁড়াইল। সে দূর হইতে ছেলেটিকে দেখিয়া আনন্দের উচ্ছ্বাসে মুগ্ধ হইয়া গিয়াছিল। একবার কাছে আসিয়া বুকে লইয়া তাহার সুন্দর রূপের স্পর্শ লইবার জন্য অধীর হইয়া উঠিয়াছে। মেজবু ঘরের মধ্যে চলিয়া গেল। বিনাও পলাইল। ছোট বউ এবং বড় বউ মুখ টিপিয়া হাসিতেছিল। মানিক অজাত শত্রু শিশু, সে পরিচিত অপরিচিত হিসাব করে না। যে তাহাকে আদর করিয়া ডাকে তাহারই কোলে ঝাঁপাইয়া পড়ে। কিন্তু গোবিন্দকে দেখিয়া তাহার সাদর আহ্বান, সাগ্রহে প্রসারিত হাত দুইখানি সমস্ত উপেক্ষা করিয়া বড় বধূর কাঁধের উপর মাথাটি লুকাইয়া দিয়া চোখ বুঝিয়া বলিল, ভয়। গোবিন্দ হাত দুইখানি নামাইয়া লইয়া হাসিয়াই বলিল, ভয় যে লাগবেই, ভগবানের বাহারের সৃষ্টি কিনা আমি, ভয় তো লাগবেই। বড়গিন্নি তাড়াতাড়ি বলিল, না না, যাবে বই কি, অদেখা মানুষ তুমি এখন, দিন গেলে চিনতে পারবে, তখন যাবে, তখন ওকে সামলাতে পারলেই হয়। নীরব পুলকিত হাসিতে গোবিন্দের মুখ ভরিয়া গেল। সে কৃতার্থ হইয়া গেছে। সন্ধ্যায় সেদিন লক্ষ্মীবাবু বসিয়া আছেন,
গোবিন্দ গড়গড়াটি আনিয়া নামাইয়া দিল। জলে ভিজানো সটকার নলটি গড়গড়ায় আঁটিয়ে দিয়া মুখ নলটি বাবুর হাতে ধরাইয়া দিয়া বলিল, জল ফেলতে হবে হুজুর। গোবিন্দের কথাবার্তা খুব কায়দা দুরস্ত। সে বাবুকে বলে হুজুর, গিন্নিকে বলে রানীমা, বৌদের বলে মেজ রানীমা, ছোট রানীমা, বিনাকে বলে রানী পিসিমা। লক্ষ্মীবাবু নলে টান দিয়ে দেখিলেন জল ঠিক পরিমিত পরিমাণেই আছে। গোবিন্দ কলকেতে ফুঁ দিয়ে তামাক বেশ সরস করিয়া ধরাইয়া গড়গড়ার মাথায় বসাইয়া দিল। তারপর পায়ের তলায় বসিয়া সবিনয়ে বলিল, চরণ টিপে দেব হুজুর। লক্ষ্মীবাবু বলিলেন, না, অন্য কাজ থাকে তো করগে যাও। গোবিন্দ বলিল, কাজ সব হয়ে গিয়েছে হুজুর, যাই তবে। খোকা বাবুদিগকে নিয়ে গিয়ে রানীমায়েরা সব গল্প গুজব করবেন। লক্ষ্মীবাবু ভাবিতেছিলেন, ওই কদাকার লোকটার কথাই আশ্চর্য শক্তি, এবং ওই বাঁকা বিকৃত হাতে নিপুণতাও অতি চমৎকার। আর এত যত্ন করিয়া কাজ করাও সচরাচর দেখা যায় না, বেতনও কম। সংসারের পক্ষে লোকটার মতো বাঞ্ছনীয় চাকর সচরাচর মেলে না। কিন্তু ওই কদাকার রূপ সমাগত ভদ্রজনের নিকট বাহির করিতে লজ্জা হয়। লোকে দেখিয়া হাসে, বলে কিরকম, খায় কম, দুধ দেয় বেশি নাকি? বলি, বেতন লাগে না বুঝি? ওপাশের ঘরে ছেলেরা কোলাহল করিতেছে। এমন কদাকার লোক যে ছেলেদের কি করিয়া এমন প্রিয় হইল, লক্ষ্মীবাবু সে কথা বুঝিয়ে উঠিতে পারেন না। বাবা, লক্ষ্মীবাবুর ছোট ছেলে সুকুমার দুমদুম করিয়া ক্রোধ ভরে আসিয়া হাজির হইল। দুর্দান্ত ছেলে, কথা না শুনিলে এখনই হয়তো গড়গড়াটা ফেলিয়া দিবে, কিংবা ঢেলাই একটা ছুঁড়িয়া মারিয়া বসিবে। লক্ষ্মীবাবু অত্যন্ত বাধ্য পিতার মতো বলিলেন, কি বাবা? গোবিন্দ ঘোড়া হটে না। আচ্ছা, মারবো গোবিন্দকে। না, তুমি এসো। আচ্ছা বাবা, তুমি গোবিন্দকে ডেকে আনো। না, সে নাচছে, আসবে না। নাচছে? লক্ষ্মীবাবুর কৌতুকের আর সীমা রহিল না। গোবিন্দ নাচিতেছে, এমন উপভোগ্য দৃশ্য দেখিবার প্রলোভন লক্ষ্মীবাবু সংবরণ করিতে পারিলেন না। তিনি সতর্ক পদক্ষেপে নিঃশব্দে আসিয়া চাকরদের ঘরের জানালায় দাঁড়াইয়া দেখিলেন, সত্যই গোবিন্দ নাচিতেছে। অদ্ভুত দৃশ্য। পুলকিত হাস্যে তাহার কুৎসিত মুখ এক অবর্ণনীয় রূপ ধারণ করিয়াছে। বাঁকা বিকৃত হাত দুইখানি উপর দিকে তুলিয়া ছোট বড় পায়ে খোঁড়াইয়া খোঁড়াইয়া গোবিন্দ পরমানন্দে নাচিতেছে। তাহার দেখা দেখি মানিকও নাচিতেছে। লক্ষ্মীবাবুর পক্ষে হাস্য সংবরণ করা সুকঠিন হইয়া উঠিল। তিনি তাড়াতাড়ি সেখানে হইতে পলাইয়া আসিলেন। জনহীন বৈঠকখানাটার বারান্দায় দাঁড়াইয়া তিনি একবার প্রাণ ভরিয়া হাসিলেন। তারপর তাড়াতাড়ি বাড়ির দিকে চলিলেন। মেয়েদের এ দৃশ্যটা দেখাইতে তাহার প্রবল ইচ্ছা জাগিয়া উঠিল। বড়বধূ বলিলেন, ও আবার কি দেখব, অনেক দেখেছি আমরা। লক্ষ্মীবাবু বলিলেন, বলো কি, ওর নাচ দেখেছ নাকি? না, নাচ দেখিনি, তবে তাড়াতাড়ি চললেই ওর নাচা হয়। বিনা এবং ছোট বধূ বলিল,
না না, চলুন দেখি দিদি। তখন হইতেই তাহারা হাসিতে আরম্ভ করিয়া দিল। কল্পনা মাত্রেই তাহাতে কৌতুক উচ্ছ্বসিত হইয়া উঠিয়াছে, কিন্তু ততক্ষণে গোবিন্দের নাচ থামিয়া গিয়াছে। নাচিতে নাচিতে মানিক হঠাৎ পড়িয়া গিয়া কাঁদিয়া উঠিল। ব্যস্ত হইয়া গোবিন্দ তাহাকে কোলে লইল, চোখ মুছাইয়া দিয়া বলিল, ওরে বাবা, মানিক রে, লেগেছে? দাঁড়াও দাঁড়াও, মারি মারি, দুষ্টু মাটি। মেরেছ? কেন মেরেছ আমার মানিক বাবাকে? সে তাহার বাঁকা বিকৃত পা দিয়ে মাটির উপর লাথি মারিতে আরম্ভ করিল। মানিক মহা খুশি হইয়া গোবিন্দের গলা জড়াইয়া ধরিয়া তাহার কাঁধে মুখ রাখিল। গোবিন্দ বলিল, আমার ছেলে হবা মানিক? হবা? বলো কেন? একবার বাবা বলো কেন? বলবে না কেন? ভিখারিকেও তো বাবা বলে লোকে, বলো কেন? গোবিন্দ! লক্ষ্মীবাবুর কণ্ঠস্বরে গোবিন্দ চমকিয়া উঠিল। পরদিনই গোবিন্দের জবাব হইয়া গেল। আশ্চর্যের কথা, জীবনে আবার বেকার হইয়া গোবিন্দ বিবাহ করিবার জন্য উঠিয়া পড়িয়া লাগিল। এই কয়েক বৎসরে বাসনাটা ধীরে ধীরে কমিয়া আসিয়াছিল, আবার সেটা প্রবল হইয়া উঠিল। সেটা তাহার জীবনে নারীর প্রয়োজনের জন্য নয়, তাহার অন্তর একটি সুন্দর শিশুর জন্য লালায়িত হইয়া উঠিয়াছে। ওই মানিকের মতো একটি সুন্দর শিশু। তাহার কলকণ্ঠের কলরবে ঘর মুখরিত হইয়া থাকিবে, ঘরের আঙিনায় সে নাচিয়া ফিরিবে, সে তাহাকে অহরহ বুকে করিয়া ফিরিবে, খোকা ডাকিবে বাবা। তাহার জীবনের কদর্য রূপের ক্ষতিপূরণ তাহাকে দিয়া তাহার হইবে। লোকে মুগ্ধ বিস্ময়ে বলিবে, গোবিন্দের ছেলে। সে আপনার পুঁজি হিসাব করিতে বসিল, দেখিল ৩০০ টাকা ছাড়াইয়া গেছে। এখন ৩৩৫ টাকা তাহার সম্বল। উপরন্তু এ বৎসরের ধানটা তাহার মজুত। সে নরহরিকে গিয়া ধরিল। নরহরিও উঠিয়া পড়িয়া লাগিল, কিন্তু একটা বাধা সর্বত্রই পথে আসিয়া দাঁড়ায়। মেয়েগুলি সবই ছোট, ১০ বৎসরের বেশি বয়সের কন্যা মিলিল না। যাও দুই একটি বয়স্কা মেয়ে পায়, তাহারা রূপহীনা। নরহরি বলিল, ছোট হলো তো কি হলো গোবিন্দ, চিরদিন তো ছোট থাকবে না। বিয়ের জল পেলেই মেয়েরা হু হু করে বাড়বে। গোবিন্দর সে মনঃপুত হয় না। সেদিন এক গ্রামে কন্যা দেখিয়া তাহারা ফিরিতেছিল। পথ ওই লক্ষ্মীবাবুর বাড়ির দুয়ারের সম্মুখ দিয়াই। লক্ষ্মীবাবুর বাড়ির আকাশ বাতাস করুণ ক্রন্দন রোলে ভারাক্রান্ত হইয়া উঠিয়াছে। বাড়ির সম্মুখে সমস্ত গ্রামখানার লোক দাঁড়াইয়া হায় হায় করিতেছে, হায় হায় সোনার পুতুল, হায় হায় সোনার পুতুল, ওরে মানিক রে, ওরে মানিক সোনা। হাম হইয়া মানিক মারা গিয়াছে। গোবিন্দর পায়ের তলার মাটিটা যেন তত্তর করে কাঁপিয়া উঠিল। চোখের সম্মুখে সব যেন একাকার হইয়া গেল। বহু কষ্টে নরহরি তাহাকে বাড়ি ফিরাইয়া আনিল। গোবিন্দ আছাড় খাইয়া যে দাওয়ার উপর পড়িল, বহুক্ষণ পর্যন্ত উঠিল না। গভীর রাত্রে সে উঠিয়া বসিল। অস্থিরভাবে সমস্ত বাড়িটা ঘুরিয়া ঘুরিয়া অবশেষে ক্লান্ত হইয়া আবার দাওয়ার উপর আসিয়া শুইয়া পড়িল। নরহরি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল। যাক,
আর কয়েকদিন এখন কন্যা দেখিয়ে ফিরিতে হইবে না। কিন্তু আশ্চর্য মানুষের মন, যে মানুষ শোক বিহ্বল হইয়া সমস্ত রাত্রি উন্মাদের মতো ঘুরিয়াছে, সেই মানুষই পরদিন অতি প্রত্যুষেই আসিয়া নরহরির বাড়িতে কদর্য বানরের মতো মুখ লইয়া নরহরির অপেক্ষায় চাপিয়া বসিল। প্রাতঃকালে উঠিয়াই এমন কদর্য মুখ দেখিয়া নরহরির বিরক্তির আর সীমা রহিল না। সে অত্যন্ত বিরক্ত হইয়া বলিল, গোবিন্দ, তোমার মনের মতো কন্যা আমাদের সমাজে মিলবে না বাপু। গোবিন্দ বলিল, আমি 500 টাকা পণ দেব, আপনি দেখুন। বাধা দিয়া নরহরি বলিল, 1000 টাকা দিলেও মিলবে না বাবা, তার চেয়ে তুমি বরং বষ্টম টষ্টম হও, তাহলে সুন্দরীও মিলবে, বয়সওয়ালাও মিলবে। গোবিন্দ কিছুক্ষণ মাথায় হাত দিয়ে বসিয়া রহিল। তারপর সে উঠিয়া দাঁড়াইয়া বলিল, ভালো বলেছেন আপনি, তাই ভালো হবে। নরহরি অবাক হইয়া বলিল, আরে আরে আরে, কথাটা সত্যি। ওরে অগোবিন্দ, ওরে অগোবিন্দ। গোবিন্দ খোঁড়াইতে খোঁড়াইতে বাড়ির পথে চলিতে চলিতে ভাবিতেছিল, তাই ভালো, কি হইবে তাহার জাতি ধর্মে? ও, এমন সুবুদ্ধি তাহার মনে হয় নাই। জাতি ধর্মে মাসখানেকের মধ্যেই গোবিন্দ মাথা ন্যাড়া করিয়া গলায় কণ্ঠি পরিয়া বৈষ্ণব ধর্ম গ্রহণ করিল এবং তাহার 1 সপ্তাহের মধ্যেই নিকুঞ্জ বৈষ্ণবের বাল বিধবা মঞ্জুরিকে বিবাহ করিয়া ফেলিল। নানা জনে নানা কথাই বলিল, কিন্তু গোবিন্দ সে গ্রাহ্যই করিল না। মঞ্জুরি মেয়েটি সুন্দরী নয়, কিন্তু তাহার স্ত্রী আছে, তাহাকে কুৎসিত কোনো মতেই বলা চলে না। গোবিন্দ তাহাকে পাইয়া কৃতার্থ হইয়া গিয়াছিল। মঞ্জুরির মনতুষ্টির জন্য সে বোধহয় জীবনও দিতে পারিত। কাপড়ে গহনায় নানা প্রসাধন দ্রব্যে মঞ্জুরির করতল সে পরিপূর্ণ করিয়া দিল। মঞ্জুরি কিন্তু গোবিন্দকে দেখিলেই হাসে। গোবিন্দও হাসে, হাসিয়া বলে, কেমন চেহারা বলো দেখি আমার, নাচবো দেখবে? বলিয়া সে সত্যই নাচে। মঞ্জুরি সে ভঙ্গিমা দেখিয়ে মুখে কাপড় দিয়া হাসে। গোবিন্দ স্মরণ করিয়া দেখে, বাবুদের বাড়িতে মেয়েরাও তাহার কোনো কোনো ভঙ্গি দেখিয়া হাসিতেন। এক এক সময় একখানা আয়না লইয়া বলে, এসো দেখিনি, পাশাপাশি দাঁড়ালে কেমন লাগে দেখি। মঞ্জুরি তাহাকে ভেংচি কাটিয়া পলাইয়া যায়। গোবিন্দ তাহাকে ধরিবার জন্য ছোট বড় পায়ে খোঁড়াইতে খোঁড়াইতে ছোটে। মঞ্জুরি বলে, ঢেঁকিসো ঢেঁকিসো, ওই কথাটা সে এখানে সংগ্রহ করিয়াছে। গোবিন্দ এবার গরু কিনিল, সে নিজ হাতে চাষ করিবে, চাকরি আর করিবে না। মাস 6 পরে একদিন মঞ্জুরির মা আসিয়া বলিল, বাবা গোবিন্দ, মঞ্জুরিকে একবার পাঠিয়ে দাও। গোবিন্দ একান্ত কাতর ভাবে মনে মনে বাধার একটা অকাট্য যুক্তির সন্ধান করিতে লাগিল। মঞ্জুরির মা বলিল, এরপর আবার বাধা পড়বে, 3 মাসে পড়ল কিনা, এরপর আবার 6 মাস ছাড়া নিয়ে যেতে নেই, বুঝলে গোবিন্দ, বুঝলে না? গোবিন্দ চমকে উঠিল। তাহার শাশুড়ি তাহার চমকটা লক্ষ্য করিয়াই বলিল, সন্তান হবে কিনা, বুঝলে না? গোবিন্দ বলিল, তা এই মাসের শেষে নিয়ে যাবেন। শাশুড়ি চলিয়া গেলে সেদিন সে আর মঞ্জুরির সমাদরে
পরিসীমা রাখিল না। মঞ্জুরি বলিল, তুমি খেপলে নাকি? গোবিন্দ বাঁকা দুইখানি হাত উপরে তুলিয়া খোঁড়াইয়া খোঁড়াইয়া নাচিতে আরম্ভ করিল। মঞ্জুরি বিরক্ত হইয়া বলিল, মরণ। গোবিন্দের ওই ধারার মনোরঞ্জনের চেষ্টা তাহার আর ভালো লাগে না। নিজের অদৃষ্টকে ধিক্কার দিয়া সে বারবার মনে মনে বলিল, ছি 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 ছি, জীবন আমার, ছি। গোবিন্দ কিন্তু নিরস্ত হইল না। সে বলিল, খোকা হলে সে একদিকে নাচবে, আমি একদিকে নাচব। কয়েকদিন পরেই সে নিজে সঙ্গে করিয়া মঞ্জুরিকে তাহার মায়ের বাড়ি রাখিয়া আসিল। মাস 7 পর একদিন প্রভাতেই তাহার নিকট সংবাদ আসিল, মঞ্জুরি একটি পুত্র সন্তান প্রসব করিয়াছে। গোবিন্দ একরূপ লাফ দিয়েই উঠিল। সঙ্গে সঙ্গে সে ঘরে কুলুপ দিয়া শ্বশুর বাড়ি রওনা হইল। শাশুড়ি বলিল, এসো বাবা, এসো এসো, বসো বসো। গোবিন্দ বলিল, ভালো আছে সব? হ্যাঁ, ভালো আছে। যে দুষ্টু ছেলে বাবা, উফ, যে কাঁদুনে ছেলে। গোবিন্দ পুলকিত হইয়া উঠিল। তাহার বারবার ইচ্ছা হইতেছিল খোকাকে সে একবার দেখে, কিন্তু তাহার লজ্জা হইল। কোনো মতেই সে কথা বলিতে পারিল না। কিছুক্ষণ পরেই কিন্তু একটা সুযোগ মিলিয়া গেল। শাশুড়ি একটা ঘড়া কাঁধে করিয়া বাহির হইয়া গেল, বোধহয় স্নানে গেল। গোবিন্দ তাড়াতাড়ি আসিয়া আতুর ঘরের দরজায় দাঁড়াইয়া কদাকার মুখে এক পোক হাসিয়া বলিল, কি করছো? মঞ্জুরির যেন সর্বাঙ্গ জ্বলিয়া গেল। সে বলিল, করছো আবার কি? কি করছো? গোবিন্দ বলিল, খোকাকে একবার দেখি। কি দেখবে? কি দেখবার আছে কি? না মানে এই কেমন দেখতে হয়েছে দেখি একবার। মঞ্জুরি বলিল, বাঁদর ভালুকের ছেলে আবার কেমন হয়? বাঁদর ভালুকের মতোই হয়। কই দেখি দেখি। সে কণ্ঠস্বর তাহার আর্ত অস্বাভাবিক। সে একেবারে দরজা ঠেলিয়া আতুর ঘরের মধ্যে ঢুকিয়া পড়িল। এক পাশে কাঁথার উপর শুইয়া আছে কদাকার কুৎসিত বিকৃতাঙ্গ এক শিশু। অবিকল তাহার প্রতিমূর্তির এক ক্ষুদ্র প্রতিবিম্ব। গোবিন্দর মুখ একটা অদ্ভুত আকার ধারণ করিতেছিল। তাহার সব গোলমাল হইয়া যাইতেছে। মানিক মানিক আসিবে বলিয়াছিল। বারবার যে সে স্বপ্নে সে কথা তাহাকে জানাইয়াছে। না না, ও শিশু তাহার নয়। না না না, এ মানিক নয়। মঞ্জুরিরও ওই কদাকার বিকৃতাঙ্গ শিশুর জন্য লজ্জার ক্ষোভের সীমা ছিল না। সে তাহার সকল দুর্ভাগ্যের মূল গোবিন্দকে সম্মুখে কোনো মতেই আর সহ্য করিতে পারিতেছে না। সে মুখ ভেঙাইয়া বলিয়া উঠিল, আহা, নিজে যেমন কার্তিক, দেখো না ভঙ্গি। দীর্ঘকাল পরে আজ আবার অকস্মাৎ গোবিন্দ বর্বর পশুর মতো শব্দ করিয়া মঞ্জুরির উপর ঝাঁপাইয়া পড়িল। তাহার সেই অমানসিক চিৎকারে পাড়া প্রতিবেশী যখন আসিয়া পড়িল, তখন মঞ্জুরি মূর্ছিতা, আর বর্বর পশু গোবিন্দর হাতে ঝুলিতেছে মৃত কদাকার শিশু। গোবিন্দ পাগলা গারদে। হত্যা অপরাধ প্রমাণিত হইতে কোনো বাধা, কোনো জটিলতা ছিল না। মঞ্জুরি নিজে এজাহার দিয়াছিল, কিন্তু বিচারক কি লক্ষ্য করিয়া বিচার বন্ধ রাখিয়া তাহাকে ডাক্তার পর্যবেক্ষণের জন্য পাঠাইয়া দিলেন। ডাক্তার সাহেব লিখিয়েছিলেন সে পাগল হইয়া গেছে। তারপর তাহাকে পাঠানো হইয়াছে পাগলা গারদে।
তাহার উন্মাদ রোগ সারিয়া গেলে বিচার হইবে। কিন্তু রোগ তাহার নাকি দিন দিন বাড়িয়াই চলিয়াছে। পশুর মতো ভাষাহীন শব্দ করিয়া সে গারদ ভাঙিয়া ফেলিতে চায়। অনেক তীক্ষ্ণ পর্যবেক্ষণের পর পাগলাখানার ডাক্তার বহু যত্নে তাহাকে শান্ত করিয়া রাখিয়াছেন। ঘরখানির চারিপাশে ক্যালেন্ডার টাঙানো, সবগুলিতে রূপ লাবণ্যময় শিশুর ছবি। গোবিন্দ তাহাদের সহিত কথা কয়, হাসে, নাচে। ছবিগুলির নাম মানিক। নমস্কার। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। নমস্কার।